রাতের রাজধানীর কয়েকটি পয়েন্টে 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যানজটে ভোগান্তি। শাহবাগে মাদ্রাসার শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা। নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে সরকার, দূরত্ব নেই রাজনৈতিক দলের সাথে, দাবি আইন উপদেষ্টার। কিংস পার্টি মানবে না জনগণ, বলছে বিএনপি। কিংস পার্টি গঠন করবেন না, যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। ইসিতে দুদকের অভিযান, জাল ইভিএম জব্দ। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে, জানান সিইসি। বিশ্বব্যাপী মার্কিন সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ, চিঠি পায়নি ঢাকা। রোহিঙ্গাদের নিয়ে সংকট হবে না, বলছে প্রেস উইং। হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় র্যাবের সাবেক ডিজিকে ধরতে পরোয়ানা। পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ দুদকে। বাণিজ্যে দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের দুষলেন অর্থ উপদেষ্টা। বিদেশের ঋণ নির্ভরতা কমানোর পরামর্শ বক্তাদের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের মিরপুর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড সহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষক 7 কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। কোনো সমস্যা হলে ওনাদের কাছে গেলে তারা এরকম আচরণ করে। কেন? ওনারা আমাদের জন্য আসছে, আমরা ওনাদের জন্য আসি নাই। আমাদের টাকা দিয়ে আমরা পড়াশোনা করি, ওনারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আমাদের সাথে ওনারা কুকুরের মতন আচরণ করে। কেন করবে সেটা? প্রত্যেকটা ফ্যাকাল্টিতে আমরা এরকম ভাবে আমাদের এই 5 দফা দাবিটা দিয়েছি। আমরা জানি যে আমাদের 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হবে, সেটা আজ হোক কাল হোক হবে ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে আশাবাদী। কিন্তু তারা আমাদের সেই জিনিসটাকে কোনো আমলে নেয় নাই। 5 তারিখ দিচ্ছে, আজকে 26 তারিখ শেষ, আগামী দিন 27 তারিখ। এখন পর্যন্ত তারা এটা নিয়ে কোনো ধরনের পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে নাই। দর্শক, সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। অবরোধের আরও সংবাদ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, কতক্ষণ ধরে সড়ক অবরোধ করে আছে 7 কলেজ শিক্ষার্থীরা এবং রাজধানীর কোন কোন পয়েন্টে তারা অবস্থান করছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ঠিক বিকেলের পরে, ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক প্রভিসির সাথে কথা বলতে যান, তাদের দাবি জানাতে যান। তারপরে কিন্তু সেখানে অসদাচরণ করার অভিযোগে কিন্তু ঠিক সন্ধ্যার ঠিক 6:30টার পর থেকে প্রথমে ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে তারা অবস্থান করে শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে কিন্তু সায়েন্স ল্যাবে এসে এখানে তারা অবরোধ করছে এবং পাশাপাশি তারা আমাদের যেমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা যে তাদের সাথে এই মুহূর্তে এখানে ইডেন কলেজ, ঢাকা কলেজ, পাশাপাশি তিতুমির কলেজ সহ আরও কয়েকটি কলেজ যোগ দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন যে ঠিক মিরপুরে টেকনিক্যালে মিরপুর বাংলা কলেজ যেটি রয়েছে সেটি তারা সেখানকার শিক্ষার্থীরা মিরপুরে আন্দোলন করছেন। পাশাপাশি বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছে। পাশাপাশি কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান নিয়ে তাদের এই শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু আন্দোলনটি করছেন। আপনারা জানেন যে তারা এই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু এই আন্দোলন শুরু করেন এবং এখন আজকে যেমনটি দেখেছি তারা 5টি দফা দিয়েছে। 5 দফা নিয়ে কিন্তু প্রভিসির সাথে দেখা করতে যান। আমাদের যেমনটি আপনাদের জানিয়ে রাখি, সেই 5 দফাটি যেমনটি ছিল 2024-25 সেশন থেকেই কিন্তু 7 কলেজের ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটা পদ্ধতি সেটি বাতিল করার কথা বলছেন যে শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, এমন দাবি করছেন। তারা বলছেন শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে ভর্তি করতে হবে শিক্ষার্থী। এছাড়াও তারা বলছেন যে নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থাটি নেই, সেটি নতুন করে যুক্ত করার ব্যবস্থা দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন 7 কলেজে ভর্তির ফির যে স্বচ্ছতা সেটি নিশ্চিত করতে মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে যে টাকাটি জমা হতো এতদিন 7 কলেজের শিক্ষার্থীদের, সেটি যেন না হয়, সেখানে তারা
অস্বচ্ছতার দাবি তুলছেন। সেখানে বলছেন যে যত টাকা সেখানে যায় এই 7 কলেজের জন্য সেখানে স্বচ্ছতা নেই, সেখানে 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বা তাদের সুবিধার জন্য যে সমস্ত ব্যয় করা দরকার সেটি হয় না, এমন দাবি করছেন তারা। বলছেন যে এই সব দাবি নিয়েই কিন্তু আজকের এই অবরোধটি চলে। আপনাদের জানিয়ে রাখি, এই সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা কিন্তু এই অবরোধটি শুরু করার পর থেকে সন্ধ্যার পরে আশেপাশে যেমনটি দেখেছি মিরপুর রোডের দুই পাশেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আপনারা দেখছেন যে বাসগুলো কিন্তু 7টার পর থেকেই এখানে আটকে আছে। পাশাপাশি আমরা যদি এলিফ্যান্ট রোডের কথা বলি, সেই রাস্তায়ও কিন্তু আমরা শাহবাগ থেকে এই এলিফ্যান্ট রোড হয়ে মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। পুলিশের বাধায় শাহবাগে থামতে হলো মাদ্রাসার শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা জাতীয়করণ করার দাবি। পরে প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তবে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শাহবাগ যেন দাবি আদায়ের প্রাণকেন্দ্র। জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। সমাগম ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শাহবাগের মোড়ে আসার সাথে সাথে পুলিশ প্রশাসন ভাইরা আমাদেরকে বাধা সৃষ্টি করছে। পুলিশে ব্যারিকেড করছে, এই জলকামানে পানি দিছে এবং লাঠিচার্জ করছে। 6 থেকে 7 জন শিক্ষক গুরুতর আহত হয়েছে, অনেকের বুকে আঘাত লেগেছে, বুক ক্ষত হয়েছে। পুলিশি বাধার পর এই শিক্ষকরা সড়কে অবস্থান নেয়। এতে শিক্ষকদের এক দফার দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ডাক পড়ে শিক্ষক প্রতিনিধি দলের। সেখান থেকে ফিরে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তারা বলছেন চাকরি আছে, বেতন নেই, এমন চলছে দীর্ঘ 40 বছর। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, এমন মত আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিরপেক্ষ সরকার ইস্যুতে বিএনপির দাবিকে তিনি দেখছেন রাজনৈতিক বক্তব্য হিসেবেই। সচিবালয়ে নিউজ 24কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। এদিকে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার থাকার ইস্যুকে কেন্দ্র করে কদিন থেকেই চলছে রাজনৈতিক বাহাস। নানা মহলে সরকারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কথা বলছে বিএনপি। দলটির দাবি, দায়িত্বশীলরা পক্ষপাত দুষ্ট হলে সুষ্ঠু ভোটে লাগবে নিরপেক্ষ সরকার। তথ্য উপদেষ্টার মতে বিএনপির এমন দাবি 11 সৃষ্টির পায়তারা। সব মিলিয়ে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। আইন উপদেষ্টা আসিফ নজরুল নিউজ 24কে জানান, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। নিরপেক্ষ নির্বাচন চাওয়ার কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে সেটা সেই বিষয়টা এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু সেটাকে আপনারা না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। রোববার রাজধানীর পানি ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে। জানান, সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের মালিকানা জনগণের কাছে ফেরাতে নির্বাচনের দিকে এগোতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, কিংস পার্টি গ্রহণ করবে না জনগণ। আহ্বান জানান অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টাদের নতুন দল গড়ার।
রাজধানীতে আলাদা ও দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের মালিকানা ফিরে পেতে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জনগণ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন জরুরি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানান তিনি। যারা জনগণের নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, এই জন্যই তো গণতন্ত্র, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমির খসরু বলেন, কোনো ব্যক্তি বা দল যদি মনে করে তাদের কথা মতো সব সংস্কার হবে, সেটা ভুল হবে। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হবে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। পরিবর্তন, সংস্কার আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এই কথাটা আজকে 15 বছর ধরে আমরা বলে আসছি, এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে, ত্যাগ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন চাইলে যারা নেতিবাচক মন্তব্য করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা হলে জনগণ তা গ্রহণ করবে না। আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছে না। তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। ভারতের সহযোগিতা না থাকলেও বাংলাদেশ স্বাধীন হতো মন্তব্য করেন এই বিএনপি নেতা। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশা থাকতে পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। একথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশন সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। রংপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে ব্যালট পেপারে। এদিকে ত্রুটিপূর্ণ ইভিএম মেশিন চেক করতে রোববার নির্বাচন কমিশনে আসে দুদক। জনমত উপেক্ষা করেই অনেক স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমে ভোট করেছে আগের কমিশন। ত্রুটিপূর্ণ ইভিএম কেনার অভিযোগ তদন্ত করতে দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে আসে নির্বাচন কমিশনে। লটারির মাধ্যমে 3টি ইভিএম মেশিন চেক করে একটিতে ত্রুটি পান তারা। আগামী 2 দিন আরও তথ্য সংগ্রহ করবেন বলে জানান দুদকের সহকারী পরিচালক। 2018 সালে নির্বাচন কমিশন 1,50,000 ইভিএম মেশিন ক্রয় করে। উক্ত ক্রয়কৃত মেশিনগুলোর মধ্যে 1,05,000 মেশিন ব্যবহারের অনুপযোগী হিসাবে অভিযোগ করা হয়। তথ্য উপাত্তের জন্য আমরা তাগিদা দিয়েছি, ওগুলো রেকর্ডের প্রাপ্তির সাপেক্ষে আমরা কয়েকদিনের মধ্যে দিতে বলেছি, সেটা আমরা আগামীকাল বা 2 দিনের মধ্যে দিতে বলেছি। এদিকে রংপুরে এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, ইভিএমে নয় ব্যালটে হবে আগামী নির্বাচন। সুপারিশে দেখেছি যে তারা বলেছেন যে ইভিএম এ ভোট না করার ব্যাপারে। জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তিনি আরো বলেন, ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে কমিশন। জানান, এখন পর্যন্ত কোনো দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়নি। এটি একটি বিচারিক প্রক্রিয়া, এটা একটি রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয়। এদিকে সিইসি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সকালে ঢাকায় নির্বাচন কমিশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সিইসি একথা বলেন। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, এই ডিসিশনটা ইসি নেবে না, এই ডিসিশনটা ইসি নেবে না। সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়িত হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। জানান, অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ট্রাম্পের নির্বাহী আদেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মার্কিন সহায়তা স্থগিত করেছে
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি ঢাকা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়ে উদ্বেগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন, পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন। সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনস গুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করেই 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ। ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে। প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মোটর জীবন দিয়ে বের করে নিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সফর ছিল ঐতিহাসিক। তার সফরে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বিজনেস কনফিডেন্সটা ফিরে এসছে ইন্টারন্যাশনাল বিজনেসের কাছে, এবং এর আলোকেই তারা বাংলাদেশের চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তাদের ইন্টারেস্টটা জানানো, যে তারা ইনভেস্টমেন্ট করতে চান। মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয়, বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ব্যক্তিগত 3টি লকারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের 7 সদস্যের দল সুরের লকার ভেঙে টাকা ও স্বর্ণ উদ্ধার করে। সংস্থাটির পরিচালক কাজী সাইদুজ্জামান জানান, এসকে সুরের 3টি লকারে পাওয়া গেছে 55,000 ইউরো, $1,67,300, 1,005 গ্রাম সোনা এবং এফডিআর 70 লাখ টাকার। সন্ধ্যা পর্যন্ত নানান নাটকীয়তার পর রাতে সুরের 3টি লকার খুলতে সমর্থ হয় দুদক। এফডিআর হলো বিভিন্ন মানুষের নামে, আমরা সেখানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেব। আমরা আগামীকালকে কোর্টে দাখিল করব। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী, এখানে যে জব্দ তালিকা রয়েছে অনুযায়ী যে মালামাল এখানে আমরা রেখেছি, জিম্মায় রেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার পুলিশের একজন এসআই ও কনস্টেবলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন মারণাস্ত্র ব্যবহার করে পাশবিক কায়দায় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর, যার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও র্যাব সে অভিযোগ অস্বীকার করে। হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করে মানুষ হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নির্দেশদাতা হিসেবে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। আগামী 23 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে করা মামলায় অভিযুক্ত এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, সেখানে যে দুজন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালেক, তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জালিয়াতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থার পরিচালক আরও জানান, পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। দুর্নীতির এমন নানা প্রমাণ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরিরত পুতুল দেশের সুনাম নষ্ট করছেন বলেও জানায় দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে অনিয়মের বিষয়ে বেশ আলোচনার জন্ম দেয়। দুদক বলছে, তৎকালীন আওয়ামী সরকারের মনোনয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেয়েছেন পুতুল। এই পদ ব্যবহার করে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। এগুলি নিয়ে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে পুতুল সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক গ্রুপের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন এমন তথ্য রয়েছে বলে জানায় সংস্থাটি। দুদকের মামলার আসামি পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়েও তদন্ত দল কাজ করছে বলে জানায় সংস্থাটি। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ব্যাংকে 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলা হয়েছে সাবেক এই মন্ত্রীর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে বেছে নিয়েছে বাংলাদেশ। এজন্য চীনকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন সফর থেকে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরকে ঢাকা বেইজিং সম্পর্ক উন্নয়ন বার্তা বলে জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, চীনকে ঋণের সুদ হার কমানো এবং মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ। এ ব্যাপারে চীন ইতিবাচক বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আর চীনের সাথে নদীর পানি বন্টন নিয়েও অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। সরকার হস্তক্ষেপ ও নানাভাবে প্রভাবিত করলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব হবে না বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে সিলেটে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করবে, যেখানে মালিকদের প্রভাবমুক্তভাবে কাজ করার নিশ্চয়তা থাকবে। জানান, ফেব্রুয়ারির মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে। আইইউটির শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের বিরুদ্ধে র্যাগিং, দুর্নীতি, একাডেমিক প্লেজিয়ারিজম এবং আর্থিক অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অভিভাবকরা গভীর উদ্বিগ্ন। বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের দুষলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বাণিজ্যের সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। এছাড়া রাজস্ব আহরণ বাড়াতে সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে। এদিকে লুর বিদায়ের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, লুর মেয়াদ শেষ হয়েছে এবং তাকে সরানো কিংবা বরখাস্ত করা হয়নি। বিপিএলে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। শেষ পর্যন্ত পাওনা টাকা না পাওয়ায় মাঠে খেলতে আসেনি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। পরে বিশেষ বিবেচনায় রংপুরের বিপক্ষে খেলতে নামে রাজশাহীর দেশি ক্রিকেটাররা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, এমন অপেশাদার আচরণের জন্য শাস্তির মুখোমুখি হতে হবে রাজশাহীকে। বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়িয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের অনেকবার পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি এই ফ্র্যাঞ্চাইজি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্থানীয় খেলোয়াড়দের মানানো গেলেও বিদেশি খেলোয়াড়রা সরাসরি মাঠে নামতে অস্বীকৃতি জানান। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু একসেপ্ট করে স্যাক্রিফাইস করে একসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবো, এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। রাজশাহীর এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। চুক্তি ভঙ্গের জন্য শাস্তির আওতায় আসছে দুর্বার রাজশাহী। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। এ তো গেল খেলোয়াড়দের দেনা পাওনা নিয়ে নজিরবিহীন ঘটনা। আরো লজ্জার বিষয়, টিম বাসের পাওনাও পরিশোধ করেনি দলটি। ঝামেলা তো আজকে আমারও আজকে ঝামেলায়। এখন আজকে একটা ডেট দিচ্ছে যে খেলা শেষ হলে রাতের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবো। আমি তো আজকে গাড়ি দেওয়ার ছিল না, গাড়ি পরে রিকোয়েস্ট করে অনেক করে গাড়ি নেওয়া হয়। 30% দেওয়া হয়েছে, 70% বাকি। বিপিএল মানেই উত্তেজনা, তারকাদের ঝলক, মাঠের লড়াই। কিন্তু এবার বিপিএল এর মঞ্চে তৈরি হলো বিতর্কের কালো ছায়া। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।